বন্ধুরা সব আনন্দ মাটি হয়ে গেল, সব আনন্দ মাটি হয়ে গেল। এতদিন ধরে যা যা আশা করে রেখেছিলাম সব শেষ হয়ে গেল। বন্ধুরা এখন আমরা কি নিয়ে বাঁচবো বলুন তো? এতদিন ধরে চাইলাম কিন্তু শেষে কোনো ফল পেলাম না। এখন আমরা কি করব বলুন? সব আনন্দ মাটি হয়ে গেল। না না বন্ধুরা, আমাদের আনন্দ মোটেই মাটি হয়নি, কারণ আমরা তো আর ভুয়া খবর শুনে আনন্দ হই না। বন্ধুরা এই কয়েকদিন আগেই বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম একটা খবর নিয়ে ভীষণ ঝড় তুলেছিল। চীনা সেনাবাহিনী নাকি ভারতের 60 কিলোমিটার ভিতরে ঢুইক্কা গেছে, গিয়ে ভারতের জমি দখল কইরা নিয়েছে। মনে আছে তো এই খবরের কথাটা? কিছু ভারত বিরোধী দর্শক এই খবর শুনে রীতিমতো একেবারে উৎসবে মেতে উঠেছিল। কিন্তু বড় বড় পত্রিকার বড় বড় শিরোনাম সহ ভারত ও চায়নার একদম অফিসিয়াল যে খবর আমি আপনাদের জন্য এখন নিয়ে এসেছি, সেটা শোনার পর এই ভারত বিরোধী দর্শকদের একেবারে সামনে পিছনে উপর থেকে নিচে চারিদিক একেবারে জ্বলে পুড়ে ভাজা 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 হয়ে যাবে। বন্ধুরা গত পরশুদিন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সাহেব এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই দুজনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, যেখানে চীন 4টি এলাকা থেকে তাদের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। দেখুন, যারা ভুয়া খবরে মজা পাচ্ছিলেন তাদের জন্য আজকের খবরটা সত্যি একটা গলার কাটা হয়ে দাঁড়াবে, যখন এই পুরো বিষয়টাকে একটা ব্রড জিওপলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে অ্যানালিসিস করে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে চলুন পাকিস্তানি ভাইদেরকে একটা ছোট্ট স্মাইল দিয়ে মূল খবরে আমরা প্রবেশ করি এবং বোঝার চেষ্টা করি চীন হঠাৎ করে কেন এরকম একটা সিদ্ধান্ত নিল। তো দেখুন বন্ধুরা, এখন একটা হট খবর এসেছে যে 12 তারিখে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সাহেব চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দেখা করেছেন। দেখুন, আমি এখানে নিজের কোনো কিছু বলছি না বা কি ঘটেছে সেটাই আমি আপনাদের জানাচ্ছি। এটা আমার কোনো নিজস্ব বক্তব্য নয়, আমি কেবল আপনাদের ঘটনার টাইম লাইনটা তুলে ধরছি। বন্ধুরা 12 তারিখে ডোভাল সাহেব ওয়াং ইয়ের সঙ্গে দেখা করে দুজনে মিলে একটা বৈঠক করে যে আমাদের গুরুত্বের সঙ্গে দেখতে হবে কিভাবে আমরা সংঘাত থেকে মুক্তি পেতে পারি, কারণ এতে কারোরই কোনো লাভ হচ্ছে না। আপনি বর্ডারের ওপারে দাঁড়িয়ে আছেন, আমরা বর্ডারের এপারে দাঁড়িয়ে আছি। আপনার সেনারাই আগে এসেছিল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলওসির কাছে, আমরা তো পরে এসেছি আপনার সেনা আসার পর। তাই এরকম একে অপরের সামনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থেকে কারোরই কোনো লাভ হচ্ছে না। এত বছর তো দাঁড়িয়ে থাকলাম, কেউ কিছু হাসিল করতে পারেনি। তো ডোভাল সাহেব হয়তো বিস্তারিতভাবে এই বিষয়টি ব্যাখ্যা করেছেন, কিন্তু আমরা জানি না যে আসলে কি আলোচনা সেখানে হয়েছে, কারণ তিনি তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তার বেশিরভাগ বিষয়ই গোপন রাখা হয়, যা স্বাভাবিকভাবেই রাখা উচিত। এখন সেটা যাই হোক না কেন, এই দুদিন আগেই গত 13ই সেপ্টেম্বর চীন অফিসিয়ালি ঘোষণা করেছে যে 4টি পয়েন্ট থেকে তারা পিছিয়ে গিয়েছে এবং ডিসএঙ্গেজমেন্ট মানে 4টি বর্ডার থেকে চাইনিজ সেনা প্রত্যাহার করা হয়ে গিয়েছে। বন্ধুরা এই হলো আসল খবর। এরপর আমরা জিওপলিটিক্যাল একটা ব্রড দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব যে কেন এটা ঘটেছে এবং হঠাৎ করে চীনের এরকম আচরণ কেন বদলে গেল, এর পিছনের আসল কারণ কি, ঘটনা কি। ঠিক আছে, তো দেখুন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই 12ই সেপ্টেম্বর কোথায় দেখা করেছিল? সেন্ট পিটার্সবার্গ, রাশিয়ার যে ব্রিক সম্মেলন সেখানকার ওই সম্মেলনের সাইড লাইনে বৈঠক করেছেন। আর আপনারা তো জানেন যে এখন ব্রিক সম্মেলন চলছে সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার, এবং সেখানেই চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দুই দেশের এই সীমান্ত নিয়ে একটা আলোচনা করেছেন, যার ফলস্বরূপ আমরা এই খবর দেখতে পাচ্ছি যে চায়নার তরফ থেকে 4টি জায়গা থেকে সেনা প্রত্যাহার করা হয়ে গিয়েছে। এটা তো গেল 12ই সেপ্টেম্বরের খবর। এরপর তার পরের দিন মানে 13ই সেপ্টেম্বর চাইনিজ ফরেন মিনিস্ট্রির স্পোক পারসন মাও নিং মিডিয়াকে বলেন যে দুই সেনা দলেরই এখন এটি রিয়ালাইজ হয়েছে যে 4টি এরিয়া থেকে ডিসএঙ্গেজ করতে হবে। এখানে বিষয়টা ভালো করে বুঝুন। মাও নিং, যিনি চাইনিজ ফরেন মিনিস্ট্রির স্পোক পারসন, তিনি বলছেন যে দুই সেনা দলের এখন হঠাৎ রিয়ালাইজ হয়েছে যে এই 4টি এরিয়া থেকে তাদের ডিসএঙ্গেজ করতে হবে। বিগত 4 বছর ধরে দুই সেনা মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে বন্দুক হাতে, তখন তাদের রিয়ালাইজ হয়নি। হঠাৎ ডোভাল সাহেব ওখানে গিয়ে কি মিটিং করলেন, আলোচনা করলেন, জানি না ভূতের মাথা কি হয়েছে, আর তারপর এই দুই সেনাবাহিনী এটা রিয়ালাইজ করেছে। তিনি আরও বলছেন
In recent years, frontline armies of the two countries have realized disengagement in 4 areas of the western sector of China-India border, including Galwan Valley. The China-India border situation is generally stable and under control. তাহলে দাদা ভাইরা এই হলো স্টোরি। 4 years in ইস্টার্ন লাদাখ চাইনিজ সেনাবাহিনী পিছিয়ে গিয়েছে, সেই সাথে আমরাও পিছিয়ে যাচ্ছি। ইন্ডিয়া চায়না বর্ডার যেমন আগে ছিল সব কিছুই আবার তেমনই হতে চলেছে বা কিছুটা হয়ে গিয়েছে। দেখুন, যে বর্ডারে চাইনিজরা আমাদের ভূমি দখল করতে এসেছিল সেখানে তাদেরকে আটকানো আমাদের জন্য কঠিন, কিন্তু চাইনিজদের জন্য আরও বেশি কঠিন। চাইনিজ সেনারা বর্ডারে এমন পরিস্থিতি মোকাবিলা করতে মোটেই প্রস্তুত নয়, অভ্যস্ত নয়। আমাদের সেনাদের পোস্টিং থাকে হচ্ছে আপনার সমুদ্র থেকে 20,000 ফুট উচ্চতায়, যা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচু। যদি আমাদের সেনারা সিয়াচানে থাকতে পারে তাহলে গালওয়ান তো তাদের জন্য হালুয়া, কোনো ব্যাপারই না। গালওয়ান তো অনেক নিচে। আর কেউ যদি বলে যে ইন্ডিয়ান আর্মি এরকম উচ্চতায় টিকে থাকতে পারবে না, তাহলে এটা তাদের ভুল ধারণা। কারণ আমরা সিয়াচানে সেই 1984 থেকে আছি, এত বছর ধরে আমরা ওই উচ্চতায় পাহারা দিচ্ছি, আমরা এসবের সঙ্গে দীর্ঘদিন অভ্যস্ত। কিন্তু চাইনিজদের এই অভ্যাস নেই, তাই এখন চাইনিজরা একটু একটু করে পিছিয়ে যাচ্ছে। এখানে ডোভাল সাহেবের সঙ্গে আলোচনা হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে 4টি জায়গা থেকে সেনাবাহিনী পিছিয়ে নেওয়া হবে, যার মধ্যে গালওয়ান রয়েছে। আর আমি গালওয়ানের কথা কেন বারবার বলছি, কারণ আপনারা সবাই গালওয়ান নামটা খুব ভালোভাবে চেনেন, পরিচিত, সেই জন্য গালওয়ানটা বারবার উল্লেখ করছি। এরপর দেখুন, এখানে ডক্টর জয়শঙ্কর স্যারের একটি বিবৃতি রয়েছে। 12ই সেপ্টেম্বর তিনি গ্লোবাল সেন্টার অফ সিকিউরিটি পলিসির ইন্ডিপেন্ডেন্ট থিঙ্ক ট্যাঙ্কে বক্তব্য রেখেছেন। আর মনে রাখবেন যে এই 12ই সেপ্টেম্বরই সেন্ট পিটারবার্গে ডোভাল সাহেব চাইনিজ ফরেন মিনিস্টার ওয়াং ই তার সাথে বৈঠক করেছেন এবং সেখানে এই বর্ডার নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। আর ঠিক সেই একই দিনে এদিকে জেনেভায় ডক্টর জয়শঙ্কর একটি থিঙ্ক ট্যাঙ্কে বলছেন, কি বলছেন ভালো করে শুনুন। The bigger issue has been the increasing militarization of the frontier. Negotiations are going on. We have made some progress. You can say about 75% of disengagement problems are shot out. We still have something to do. এবার এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন, 75% ডিসএঙ্গেজমেন্টের সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। এটা কে বলছে? ডক্টর জয়শঙ্কর, তাও আবার অফিসিয়ালি বলছে। কিন্তু প্রশ্ন হলো, ভারত এমন কি করলো যে চীন মানতে বাধ্য হলো? কারণ চীনের তো সবসময় চোখ রাঙানোর অভ্যাস। চলুন ছোট করে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি, বেশ মজা আসবে আশা করি। দেখুন, চীনের বিদেশ নীতি নিয়ে অনেক দীর্ঘ আলোচনা আছে, তবে আমি এখনো বিস্তারিত বিষয়ের মধ্যে ঢুকছি না, ওগুলো বাদ দিচ্ছি এবং মূল বিষয়ে আসছি। দেখুন, চীন সহজেই ভয় শনাক্ত করতে পারে। ইট ক্যান স্মেল ফিয়ার। অর্থাৎ যখন কোনো দেশ বা কোনো নেতা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, যখন তারা কোনো সিদ্ধান্ত নিতে ভয় পায়, তখন চীন তা বুঝে নিতে পারে যে সেই দেশের ভিতরে সেই গল্পের যে একটা গন্ধ, সেটা তারা শুকে নিতে পারে খুব ভালোভাবে চীন। তারপর সেটাকেই হাতিয়ার হিসাবে ব্যবহার করে সেই দেশের উপরে। চীনের দীর্ঘমেয়াদী কৌশলই হলো চাপ সৃষ্টি করা, বলয় সৃষ্টি করা। রাজনৈতিক নেতাদের উপরে চাপ, নির্বাচনের উপরে চাপ, মিডিয়ার উপরে চাপ, তারপরে আপনার এনজিওগুলোর মাধ্যমে চাপ, প্রতিবারের মাধ্যমে চাপ, কূটনীতি, অর্থনীতি, এমনকি সামরিক শক্তির মাধ্যমে চাপ তৈরি করা। মোটামুটি এরকম 8-10 রকম কৌশল আছে যার মাধ্যমে চীন অন্য কোনো দেশের উপরে একটা প্রভাব বিস্তার করে এবং চাপ তৈরি করে। এবং এই চাপ সৃষ্টি করার কৌশলটা চীন ভারতের উপরে করতেও কোনো পিছু পা হয়নি। কিন্তু এত বছর ধরে চেষ্টা করেও তারা যে ভারতকে কাবু করতে পারেনি, ভারত যে নিজেদের দৃঢ় যে অবস্থান সেটা টিকিয়ে রেখেছে, এটাই চীনের কাছে সব থেকে বিস্ময়কর হয়েছে। কারণ চীনের ধারণা ছিল ভারতকে সামান্য চাপ দিলেই, একটু ধাক্কা দিলেই ভারত ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটেনি বিগত এই কিছু বছরে। তাই এখন চীন এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে সবচেয়ে ভালো উপায় হলো চুপ থাকা এবং ডিসএঙ্গেজ করে নেওয়া, কারণ এতে আর কোনো লাভ নেই। এখন এই বিষয়টাকে যদি আরও একটু ব্রড জিওপলিটিক্যাল প্রেক্ষাপট কি এই বিষয়টা, সেটা যদি বোঝেন তাহলে দেখতে পাবেন আপনারা। চীন চায় তার 2 হাত মুক্ত থাকুক,
চীন তার শত্রু আমেরিকাকে ফাঁসিয়ে দিয়েছে কোথায়? প্রথমত ইরানের মাধ্যমে এবং দ্বিতীয়ত ইসরায়েল হামাসের লড়াইয়ে। তাছাড়া আমেরিকা ইতিমধ্যেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে জড়িয়ে পড়ে আছে ওখানে। ফলে চীনের দুই হাত এখন পুরোপুরি মুক্ত। অন্যদিকে আমেরিকার দুই হাত শিকলে বাঁধা রয়েছে ওই কটা সংঘাতের কারণে। ফলে আমেরিকা ছটফট করছে, আমেরিকা মানে অসহায়ভাবে চেষ্টা করছে যত দ্রুত সম্ভব এই সমস্ত সমস্যা মিটিয়ে ফেলার জন্য। এদিকে চীন ভেবেছিল তারা তো মানে আমেরিকাকে ফাঁসিয়ে দিয়েছে, তাই এখন তারা নিজেদের ইচ্ছা মতো কাজ করবে। কিন্তু ভারতের জাতীয় সংকল্প তাদের গলার মানে হাড় হয়ে দাঁড়িয়ে আছে, আটকে গেছে, হাড়ের মতো আটকে গেছে। আর বন্ধুরা, এটি কেবল একটি বিশ্লেষণ নয়, এটি বাস্তব সত্য, এটি কোনো ব্যক্তিগত মতামত নয়, বরং প্রকৃত ঘটনা। আপনি ভারতের মাটিতে আসুন, আসলেই এটা অনুভব করতে পারবেন আমি যেটা বলছি। ভারতের জাতীয় সংকল্প শুধুমাত্র ভারতীয় সেনা নয়, বরং সাধারণ মানুষ, পুরো দেশের রাজনৈতিক এবং কূটনীতি, যা চীনের জন্য গলার হাড় হয়ে দাঁড়িয়েছে। চীন ভেবেছিল ভারত তাদের জন্য একটি সহজলভ্য বস্তু হবে, যা মুখে দিলেই টুপ করে গিলে নেওয়া যাবে। কিন্তু তারা বুঝতে পারেনি যে ভারতে হচ্ছে একটা মাছ ধরার কাঁটার মতো, একবার গলায় আটকে গেলে সেটা আর না উপরে উঠবে না নিচে নামবে। আর বন্ধুরা, এই কাঁটাই এখন চীনের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠেছে। সুতরাং বুঝতে পারছেন যে ফাঁদে চীন আমেরিকাকে ফাঁসিয়েছে, সেই একই ফাঁদে চীন নিজেই আটকে পড়েছে। কারণ এখন চীনের লক্ষ লক্ষ সৈন্য সীমান্তে দাঁড়িয়ে আছে, আর অন্যদিকে লক্ষ লক্ষ ভারতীয় সৈন্যও সীমান্তে দাঁড়িয়ে আছে বন্দুক হাতে। আর বন্ধুরা, এই কাঁটাই এখন চীনের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠেছে। সুতরাং বুঝতে পারছেন, যেই ফাঁদে চীন আমেরিকাকে ফাঁসিয়েছে সেই ফাঁদে চীন নিজে আটকে পড়েছে। কারণ এখন চীনের লক্ষ লক্ষ সৈন্য সীমান্তে দাঁড়িয়ে আছে, আর এদিকে লক্ষ লক্ষ ভারতীয় সৈন্যও প্রস্তুত। ভারতের সৈন্যরা তো আগেই ছিল, কিন্তু এখন তাদের সংখ্যা আরও দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন এই সমস্ত এলোমেলো ডটগুলো এদিক ওদিক থেকে নিয়ে যদি কানেক্ট করি, যদি আপনাদেরকে জিওপলিটিক্যাল এই প্রেক্ষাপটে পুরো পরিস্থিতিটাকে বুঝিয়ে বলি, তাহলে দেখুন, চীনের আসল উদ্দেশ্য হলো এবার তার দুই হাত মুক্ত করা। চীন ইতিমধ্যেই আমেরিকার হাত বেঁধে রেখেছে এবং আপাতত আমেরিকার হাত আরও কিছু সময়ের জন্য এরকমই বাঁধা থাকবে। এমনকি যদি এই যুদ্ধগুলো থেমেও যায়, ওদিকে যা চলছে, তবুও বাঁধা থাকবে। কারণ ইতিমধ্যেই আমেরিকা প্রচুর অর্থ ব্যয় করে ফেলেছে এবং অসংখ্য চেষ্টা আমেরিকার ব্যর্থ হয়েছে। তাই যদি এখন চীন সত্যি সত্যি তার প্রভাব আরও বজায় রাখতে চায়, বাড়াতে চায়, তাহলে তার হাত মুক্ত করতে হবে। এবং এর জন্য চীনকে সর্বপ্রথম গালওয়ান এবং পূর্ব লাদাখ থেকে পিছিয়ে যেতে হবে, তবেই তার দুই হাত মুক্ত হবে। আর এই চাপ সৃষ্টি করার ব্যাপারটা তারা ভারতের উপরে বহুবার ট্রাই করেছে, কিন্তু এত বছরেও যখন কোনো কাজ হয়নি, তখন আর তারা এখানে সময় নষ্ট করতে চাইছে না। কারণ প্রভাব বিস্তার করার জন্য আরও অনেক কান্ট্রি আছে। তাই এই জায়গাটা পড়ে থেকে, এই একটা জায়গায় পড়ে থেকে সময় নষ্ট করতে চায় না। কারণ ওদিক থেকে আমেরিকা যদি একবার মুক্ত হয়ে যায়, যখনই হয়ে যাবে, তখন আর এক রকম খেলা শুরু করে দেবে আমেরিকা। আমেরিকা কি ছেড়ে কথা বলবে? তাই আমেরিকা মুক্ত হওয়ার আগেই চায়নাকে তার অবস্থান এশিয়াতে আরও পাকাপোক্ত করে নিতে হবে। আর এই জন্যই তারা ভারতের সাথে সমস্ত বর্ডার ইস্যু মিটিয়ে নিতে এখন এক পায়ে খাড়া হয়ে দাঁড়িয়েছে। এবং আগামী মাসে রাশিয়াতে যে সাবমিট হতে চলেছে, সেখানে সম্ভবত দেখতে পাবেন পুতিন, মোদি এবং শি জিনপিং এই তিনজনে একই স্টেজে একইভাবে হাতে হাত দিয়ে তিন ভাই দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ভুয়া খবরের মুখস্থ উন্মোচন করেছি এবং ভারতের পররাষ্ট্রনীতির শক্তিশালী অবস্থানও যথাযথ তুলে ধরেছি। এখন বলুন তো, যারা ভুয়া খবরের উপরে ভর করে আনন্দ করছিল, তাদের নিয়ে আপনারা কি বলবেন, কি মতামত? কিংবা ভারতের এই শক্তিশালী পররাষ্ট্র নীতি দেখে আপনি কতটা খুশি হলেন? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানিয়ে দেবেন। অনুপ তাহলে আপাতত এখানেই বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে দেশের এরকমই চরম গরম কিছু খবরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।